এইটুকুই বাকি ছিল। আর সবার সামনে মালিককে অপমান করলি তো তুই? আত্মহত্যা করতে চাস তো? আরে মরে যা না আমাদের সামনে। বাইরে যাওয়ার কি দরকার ছিল তোর? এই বাড়ি এই পরিবারের কোনো চিন্তা নেই তোর মঙ্গি। যদি থাকতো তাহলে তুই ওই মহিলার কাছে যেতিস না। যদি এই বাড়ির চিন্তা থাকতো তাহলে ও সারঙ্গের কাছে যেত না। তুই ওই পাপের অংশটা নষ্ট করতে চাস তো? আরে পাপ করার আগে মনে পড়েনি এসব? বাবা বাবা, এখানে তো সীতা আর গীতা ফিল্ম চলছে। এদিকে আয় আয় আয়, এদিকে আয় আয়, মিষ্টি নিয়ে আয়। তোরা দুটো বোন খুব নাটুকে, তাই না? দুজনে মিলে প্রথমে একটা চাল দিস, তারপর বড় দিদি তার ছোট বোনকে বকে ধমকায় যাতে সারা দুনিয়া জানতে পারে যে দেখো আমি কত ভালো, তাই না? আরে বন্ধ কর তোদের এই নাটক। হ্যাঁ, খা। তোর মনের মধ্যে তো মতিচুরের লাড্ডু ফাটছে, তাই না? নে না, খা খা। তুই খাবি? নে, তোর কাছে এত বড় একটা খুশির খবর রয়েছে। একটা কাজ কর, গোটা গ্রামে গিয়ে এই খবরটা ছড়িয়ে দে, আর সাথে করে মিষ্টিও নিয়ে যাস। খবর কি কেউ এমনি এমনি দেয় নাকি? সাথে করে মিষ্টি নিয়ে যেতে হয়। এতক্ষণে তো এই খবরটা আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়েছে। এবার একটা কাজ কর, আগে আগে ও যাবে, তার পিছনে তুই। হ্যাঁ, সাথে করে মিষ্টিও নিয়ে যাস। আমাদের সন্তরি গোটা গ্রামকে এই খবর শোনাবে, তাই না? কি বলেছিলি সেদিন তুই? সুভদ্রা বৌদি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল সেভাবে ওর পাশে দাঁড়াবি তুই। ওই ছেঁচড়া মেয়েটা আমার সমান হবে, আমার সমান। আমি কিন্তু কারোর বরের দিকে নজর দিইনি ওর মতো, বুঝলি? আমার আর আমার ভাইয়ের শরীরে না একই রক্ত বয়। সেই আদর্শ, সেই সংস্কার। আমাদের কিন্তু খুব বড় পরিবার, খুব বড়। আমাদের বাবা মারা আমাদের ভালো ভালো সংস্কার দিয়েছে, তোর বুড়ো দাদুর মতো নয়। যারা আদর্শ আর সংস্কারকে লঙ্ঘন করে আমরা তাদের শাস্তি দিই, সে যেই হোক না কেন। আমার ছেলে পাপ করেছিল বলে আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। আমার সাথে পাল্লা দিতে চাস তো সব সময়? চল চল তাহলে আজ। তোর এই বোনও তো খুব বড় পাপ করেছে। মারবি ওকে তুই? চল মার ওকে, মার ওকে, এক্ষুনি মেরে ফেল। মালিক মালিক করে সারাদিন আমার ভাইয়ের পিছনে ঘুরতে থাকিস না? সেই মালিকেরই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে এই মেয়েটা। মার ওকে, চল মার। গোটা ধর্মপুরের সামনে আমার ভাইয়ের মুখে কালি লেপে দিয়েছে এই মেয়েটা। মার ওকে। মারতে পারবি না তোকে? মারতে পারবি না তুই? এই নে মিষ্টি বিলো, এটাই তোর উপযুক্ত। আর একটা কাজ করিস, যখন খুশির খবর শোনাতে যাবি না তার সাথে সাথে থালা বাসনও বাজাস। এটা আমাদের এখানে নিয়ম। আর তুই তো জানিসই ঢাক ঢোল কি করে বাজায়। বাজাতে বাজাতে এসেছিলি না সেদিন দলবল নিয়ে? সেদিন যেভাবে বাজিয়েছিলি না তার থেকেও জোরে জোরে বাজাস। কিভাবে বাজাবি? এইভাবে বাজাস, এইভাবে। আজ তো অনেক বড় ধামাকা হয়েছে ওই বাড়িতে। আমি যদি থাকতাম ওদের বাড়ির সবার অবস্থা দেখার জন্য। এই মিস্টার ধর্মরাজ মাহিয়াবংশী, আসুন আসুন, মোস্ট ওয়েলকাম। তোর বাড়িতে এসে আমার নিজের মুখ খারাপ করে তোর বাড়ির পরিবেশ আমি কোনোভাবে নষ্ট করতে চাই না। আমি শুধুমাত্র তোকে এখানে একটা কথা বলতে এসেছি। আমার বাড়ির বাইরে আমি যে সমস্ত নোংরাগুলো ফেলেছি না, সেই আবর্জনা তৈরিতে তোর হাত রয়েছে। এই অন্যায়টার জন্য প্রায়শ্চিত্ত তোকে এখন করতেই হবে। খুব রাগ হচ্ছে আপনার, তাই না? আমারও খুব রাগ হয়েছিল সেদিন, যেদিন আমাকে ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে বের করা হয়েছিল। এক নারীর অপমান হয়েছিল আপনার বাড়িতে। আরে ঈশ্বরের কাছে তুই তোর কৃতজ্ঞতা প্রকাশ কর যে তুই একজন মহিলা। তাহলে তোকে এই মুহূর্তে আমি আমার নয়নের মনি ওই মেয়েটাকে, যাকে জোর করে বাধ্য করিয়ে তুই তোর জামিনটা জোগাড় করেছিস, একটা বিষয় তুই ভালো করে মনে রেখে দে। আজ পর্যন্ত তুই যা করেছিস সেগুলো করেছিস,
কিন্তু আজকের পর থেকে তুই যদি কোনোদিন সীমা পার করিস না, তাহলে ধর্মরাজ মাহিয়া বংশীকেও কিন্তু তার সীমা পার করতে হবে, এটা মনে রাখিস। অনেক চর্চা শুনেছিলাম আমি ধর্মরাজ মাহিয়া বংশীর পুণ্য, ওনার ন্যায়। আজ কত দুর্বল আর অসহায় লাগছে আপনাকে ধর্মরাজ মাহিয়া বংশী। এক মহিলাকে ধমক দিতে তার বাড়ি চলে এলে। শুনুন, গ্রামের লোক হয়তো আপনাকে ভয় পায়, আমি আপনাকে ভয় পাই না। আপনার যা ইচ্ছা হয় আপনি করুন, কারণ আমি যা করতে চাই সেটা আমি করে ছাড়ব। না তো আপনি আমার মালিক, না আমি আপনার গোলাম। ওই সন্তু আমার খুশি কেড়ে নিয়েছিল না, আমি ওর থেকে সবকিছু কেড়ে নেব। গিয়ে বলে দিন আপনার ওই গোলাম স্ত্রীকে। এই, আমার স্ত্রীর বিষয়ে যেন তোর মুখ থেকে একটা কথাও না বেরোয়। মুখ থেকে কথা বলো তো দূরের কথা, কখন ওর দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করবি না। আমার কোনো শখ নেই আপনার স্ত্রীর সম্বন্ধে কথা বলে টাইম ওয়েস্ট করার। আর দ্বিতীয় কথা, যাকে চোখ তুলে দেখার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম, সে আমার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে, দুর্বল আর অসহায়। আমার এরকম মানুষের প্রয়োজন নেই। আপনি যান আপনার ওই গাইয়া স্ত্রীর কাছে। এই, তুই একদম মুখ বন্ধ করে রাখ এবং আমার কথাটা শোন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে মহিলার তুই নিন্দা করছিস না, তুই ওর পায়ের ধুলোর পর্যন্ত যোগ্য নস। রাস্তায় ওই যে পতিতারা দাঁড়িয়ে থাকে না, তাদের শরীরের ভেতরেও মায়া মমতা বলে কিছু একটা থাকে। ওরাও নিজেদের সন্তানদের বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি পর্যন্ত নিতে পারে, কিন্তু তুই নিজের স্বার্থের জন্য তুই একদম একটা বাচ্চার জীবনকে সমস্যায় ফেলে দিয়েছিস। ওর কাঁধে বন্দুক রেখে তুই নিজের স্বার্থ সিদ্ধির কথা ভেবে যাচ্ছিস, এইটা হলি তুই। ব্যাস ধর্মরাজ মাহিয়া বংশী, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আজকে তো তোর বাড়ির এই চৌকাটে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ঠিক 15 দিন পর তুই দেখে নিস আদালতে দাঁড়িয়ে থাকতে হবে তোকে। আদালত যা বিচার করবে সেটা তো আদালতের ব্যাপার, কিন্তু যখন ধর্মরাজ মাহিয়া বংশী তোর এই বিষয়টার বিচার করবে না, তখন তুই বাঁচতে পারবি না। কোথায় যাচ্ছেন ধর্মরাজ মাহিয়া বংশী? আমার উত্তরটা শুনে যান। অনেক গালি দিয়েছেন আপনি আমাকে নোংরা নোংরা কথা বলে, তাও আবার ওই শান্তর জন্য। তাহলে ঠিক আছে, এবার দেখবেন আমি ওর কি অবস্থা করি। শুধু ওর চেহারা নয়, ওর নামটাও ভুলে যাবেন আপনি। আপনি আমাকে বাজে কথা বলেছেন, তাহলে বেশ, এবার এই নোংরা মহিলা আপনার সব সম্পর্কের কাল হয়ে দাঁড়াবে। বিশালকে 10 বছর লুকিয়ে রেখেছিলাম, এবার সারা জীবনের জন্য কেড়ে নেব। এবার মেঘার আসল রূপ দেখবেন আপনি ধর্মরাজ মাহিয়া বংশী। অনেক পস্তাবেন আপনি, শুনলেন আপনি? অনেক পস্তাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, চল মালিকের সঙ্গে কথা বলি। হ্যাঁ, সেটা ঠিক হবে। জয় শ্রীকৃষ্ণ দিদি। আরে আপনারা এখানে? মালিকের সঙ্গে আমরা কথা বলতে এসেছি। মালিকের জয় হোক। বলো। মালিক, আপনাদের বাড়ির জামাই সারং। ও আমাদের বাড়ির জামাই নয়। ক্ষমা করবেন মালিক, সারং আমাদের কাছে কাল এসেছিল আর মিনতি করছিল যে ওর সন্তানকে ওর চাই, আর এই ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত তো পঞ্চায়েতকে নিতেই হবে। মালিক, আপনি তো এই গ্রামের প্রধান, সিদ্ধান্ত তো আপনিই নেবেন। তাহলে একবার ওর কথা তো আপনার শোনা উচিত। এই বিষয়ে যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি আগেই সেগুলো নিয়ে ফেলেছি, এই বিষয়ে আমার আর কোনো রকম কথা বলার নেই। কিন্তু ছোট মুখে বড় কথা বলছি, মঙ্গি তো ওই সন্তান চায় না। এবার ওই সন্তানকে না মেরে ফেলে তার বাবার হাতে দিয়ে দিন। কোনোভাবেই এই বিষয়টা সম্ভব নয়, কেননা যে বাচ্চাটা হতে চলেছে সে এই মাহিয়া বংশী পরিবারের একজন সদস্য। দীর্ঘদিন ধরে এই ধর্মপুরের আপনি গ্রাম প্রধান, আজ পর্যন্ত আপনি সবার ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গ্রামবাসী হোক বা আপনার বাড়ির সদস্য। আপনার ন্যায় বিচারের পুজো করে পুরো ধর্মপুর, পঞ্চায়েত তো আপনাকেই ভরসা করে। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা সকলের ভালোর জন্যই হবে। হ্যাঁ, আর আমিও এটাই চাই সব সময়, যে সিদ্ধান্তটা এমন হোক যে এরকম আচরণ করার আগে যেন সবার ভেতরটা একেবারে কেঁপে কেঁপে ওঠে। ও শুধুমাত্র একটা নয়, দুটো জীবন শেষ করে দিয়েছে। এখন ঘোষণা করে দাও গিয়ে যে পঞ্চায়েত আগামীকাল বসতে চলেছে।
আপনারা চিন্তা করবেন না, আমি থাকতে কোনো অনুচিত কাজ হবে না। আর যা কিছু অনুচিত হয়েছে সেসব কি করে শুধরোতে হয় সেটা আমি ভালো করেই জানি। যখন মালিক বলছেন যে পঞ্চায়েত বসবে, তখন পিসিমা এরকম কেন বললেন যে উনি জানেন ওনাকে কি করতে হবে? তাহলে পিসিমার মাথায় এমন কি চলছে? এই স্লো ট্রেন, তাড়াতাড়ি কর কাজগুলো, ওরা এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ পিসি, আমি তো খাবার বেড়েই দিয়েছি, সবাই এসে গেলে চাটাও বানিয়ে দেবো। হ্যাঁ, একটা কাজ কর, এখন বাইরে যা, যা গিয়ে দাঁড়া বাইরে। ওরা আসা মাত্রই আপ্যায়ন করে ঘরে নিয়ে আসবি, ঠিক আছে? যা। তরু পিসি, হ্যাঁ, এত জলখাবারের ব্যবস্থা কেউ আসছে নাকি? আমি কিছু অতিথিদের ডেকেছি। ও, আরে আসুন আসুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন। আসতে কোনো কষ্ট হয়নি তো? না না না, ধর্মরাজ মাহিয়া বংশী আর ওনার এত বড় বাড়ির কথা কেই না জানে। হ্যাঁ, আরে আরে এ তো দারুণ সংযোগ হয়ে গেল। আপনারাও এলেন আর তার দিদিও এসে পড়েছে। তাছাড়াও ওই বাড়ির মালকিনও, ঘরের ছোটখাটো সিদ্ধান্ত ওই নেয়। জয় শ্রীকৃষ্ণ মালকিন, জয় শ্রীকৃষ্ণ। আরে জয় শ্রীকৃষ্ণ বলছে তোমাকে, কিছু তো বলো। ওদের সাথে সম্বন্ধ হতে চলেছে তোমাদের। মঙ্গিকে দেখতে এসেছে, আমিই ডেকে পাঠিয়েছি। কিন্তু তরু পিসি, তুমি তো সবই জানো যে মুঙ্গের সম্বন্ধ হয়ে গেছে। ওই সুরাটের বড় লোকের ছেলেটা তো। আরে তোরাল, এত কিছু ঘটে যাওয়ার পর ওরা একটা ফোন পর্যন্ত করেনি। তোমার কি মনে হয় ওরা এই সম্বন্ধটা আর মানছে? ওদের দিক থেকে কবেই ভেঙে দিয়েছে। আরে ভগবানকে ধন্যবাদ দাও তোরাল, যে এত কিছু ঘটে যাওয়ার পরেও এর বোন মুঙ্গিকে ওরা আপন করে নিতে চাইছে। অনেক হয়েছে পিসিমা, আপনাকে আমার বোনের চিন্তা করার কোনো দরকার নেই। ওর চিন্তা করার জন্যে ওর দিদি এখনো বেঁচে আছে। তোর কি মনে হয় বলতো? হ্যাঁ, তোরা তিনটে বোন নিজেদের সোনার পাখি বলে মনে করিস নাকি? হ্যাঁ, দুটো পাখি তো আগেই এসেছে এখানে জ্বালাতে, আর 3 নম্বরটা তো এমনিই উড়ে উড়ে এসে গেছে, তাই এখানে আশ্রয় পেয়ে যাবে ফোকটে। আর তোর 3 নম্বর বোনকে তো অন্য কেউই চুটকি দিয়ে চলে গেছে। আরে ধন্যবাদ দে, কৃতজ্ঞ থাক। এত সবকিছু হওয়ার পরেও ওরা তোর বোনকে আপন করে নিতে চাইছে, আশ্রয় দিতে চাইছে, সে পয়সার বিনিময়েই হোক না কেন। আর ঠিক আছে, দিয়ে দেবো না হয় টাকা পয়সা, কি আর করা যাবে। তোরা দুজন তো কতই লুটেছিস, আর একটু নয় দেবো, সাগর থেকে 1 ঘটি। আর বিয়ের পরেও যদি আরো টাকা পয়সা দাবি করে না, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি দেব। তুই নোয়ার নিচ্ছে তো, দেবো পয়সা, পরিবারের সম্মানটা তো বাঁচবে। কি হয়েছে তোমার বলো আমার দিদি ভাই? এখানে সব কি চলছে? উনি কুলভূষণ পাটিল, আর উনি ওনার বোন বলসার থেকে এসেছেন, আমিই ডেকেছি। কেন? মুঙ্গির সম্বন্ধের জন্য। হ্যাঁ, বয়সটা একটু বেশি, কিন্তু কি যায় আসে তাতে, তাই না ভাই? সেসব চলে এখন। আর এত সব কিছু ঘটে যাওয়ার পর কোন জোয়ান ছেলেই বা মুঙ্গিকে বিয়ে করতে চাইবে, তাই না? উনি রাজি আছেন বিয়ে করতে। কি নাম তোমার, আমায় বলো? কুলভূষণ প্যাটেল। তো মঙ্গিকে বিয়ে করার জন্য তুমি একেবারে প্রস্তুত? হ্যাঁ মালিক, একদম রাজি। হ্যাঁ একদম তৈরি। ওই বেচারি মঙ্গির সাথে যা হয়েছে তাতে ওই বেচারির কি দোষ? আচ্ছা তো দোষ একটা নয়, অনেকগুলো দোষ রয়েছে ওর। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে উঁচু বংশের একজন মহিলার মধ্যে দোষ দেখে তোমার মধ্যে এত সাহসের সঞ্চার হলো কি করে যে তাকে বিয়ে করতে চলে আসলে একেবারে? আর তাছাড়াও যাকে তুমি বিয়ে করবে সে তো তোমার একেবারে নাতনির বয়সী। বেরো। ভাই
নিজেরা আসেনি ভাই, ওদের আমি ডেকেছিলাম। ডাকবার আগে কোনোভাবে তুমি ওর ভালোভাবে চেহারাটার দিকে তাকিয়েছিলে? দেখিনি, আমি মুঙ্গির ভুলটা দেখেছি। মুঙ্গি ভুল করেছে সেটা জানা সত্ত্বেও ওই লোকগুলো ওকে আপন করে নিতে চেয়েছিল। এক কুমারী মায়ের বিয়ে হয়ে যেত, আর যখনই ওই মুঙ্গির বিয়ে হয়ে যেত না, তাহলে আমাদের পরিবারে যে কলঙ্ক লেগেছে সেটা মুছে যেত। আমার উপর যে কলঙ্কটা এসেছে সেটা মেটানোর জন্য কখনো আমি আমার মেয়ের মতো কোনো মেয়ের জীবন নষ্ট করবার জন্য কোনোভাবেই প্রস্তুত নই। হ্যাঁ, আমি মানছি যে ও নিজের সঙ্গে সঙ্গে বিবাহ জীবনটাও অনেকাংশেই নষ্ট করে দিয়েছে, কিন্তু যে ভুলটাও করেছে তার জন্য ওর ওপর আমি অনেকটাই রেগে আছি। ওর সঙ্গে আমি অনেকটাই সম্পর্কটা ভেঙে দিয়েছি, কিন্তু বন্ধনটা একেবারে অটুট রয়েছে। আমার নিজের মেয়ের মতো কিন্তু মুঙ্গি হতেই পারে আজীবনও আমার এই বাড়িতে রয়ে গেল, কিন্তু এরকম একজন মানুষের সঙ্গে আমি কোনোভাবেই আমার মেয়ে মুঙ্গির বিয়ে দিয়ে উঠতে পারবো না। যদি কোনো ছেলে না পাওয়া যায় তাহলে সারা জীবন ওকে এভাবে কুমারী বসিয়ে রেখে দিবি তো? টাকা দিয়ে হলেও মেয়েটার বিয়ে তো হয়ে যেত। আরে একটু লজ্জাবোধ বলে কিছু নেই নাকি তোমার মধ্যে? তুমি টাকা দিয়ে এই বাড়ির একজন মেয়ের বিয়ে দেবে বাইরে কোথাও? একবার ভেবে দেখো কি বলছো। মুঙ্গির জায়গায় যদি আজকে বিভা বা কাদম্বরী কেউ হতো তাহলে? ভাই সেটা আলাদা কথা। কোনোভাবেই এই বিষয়টা আলাদা নয়। এক্ষেত্রে বিবাহ হোক, কাদম্বরী হোক বা আমাদের মুঙ্গি, সবাই এই বাড়ির মেয়ে। বুঝতে পারলে তুমি কি বললাম? আরে টাকা দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় না, সেগুলো কোনোভাবেই টিকতে পারে না, কোনোভাবেই না। বুঝতে পারলে? এটা তুই ঠিক করলি না ভাই। তবে হ্যাঁ, তোর একটা কথা সত্যি, বিভা বা কাদ্দুর জন্য আমি এরকম বর খুঁজে নিয়ে আসতাম না, কারণ বিভা বা কাদ্দু এরকম কোনো পাপও করেনি। তুই কেন বুঝতে চাইছিস না ভাই? আমার কোনো শত্রুতা নেই ওই মুঙ্গির সাথে। আমি শুধু এটুকুই চাই যে গ্রামের লোকেদের কাছে আমাদের সম্মানটা যেন বজায় থাকে। কাল ভরা পঞ্চায়েতে সবার সামনে তুই যাতে বলতে পারিস যে মুঙ্গির বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমার কথা না রেখে তুই যখন তোর সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিস, আমি আর কথা বলার কে, তাই না? আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম না, সেটা পরিবারের ভালোর জন্যই নিয়েছিলাম, কিন্তু আজ তুই আমাকে যে সিদ্ধান্ত শোনালি না, সেটা ওই সন্তুরির মুখ চেয়ে শোনালি। এবার তোকেই ভাবতে হবে ভাই, যে সংসারের ভালোর জন্য তুই তোর দিদির কথা শুনবি নাকি তোর ওই অনেক হচ্ছে তোমার এসব কথা। তুই যে সিদ্ধান্তই নিবি না ভাই, তাতে একটা ব্যাপার স্পষ্ট হয়ে যাবে, তোর জীবনে কার গুরুত্ব বেশি, তোর নিজের দিদির নাকি পাতানো মেয়ের মতো তোর শালীর। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।